ধরে নিলাম যে 18 গ্রাম পানি, তাহলে 18 গ্রাম পানি H2O তে হাইড্রোজেন, মানে হাইড্রোজেন আছে কত গ্রাম ভাইয়া? দেখো হাইড্রোজেন 2 গ্রাম। অতএব 1 গ্রামে 1 গ্রাম পানিতে হাইড্রোজেন কত থাকতে পারে? এটাকে যদি আমি শতকরায় বের করি তাহলে কত হবে দেখো। আচ্ছা, তার অতএব 100 গ্রাম অর্থাৎ শতকরা 100 তে কত, এইটা আমি বের করতে চাচ্ছি। তাহলে 2 গুণন 100 বাই হচ্ছে 18। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা আগামীতে এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা জেনেছো যে আগামীতে তোমাদের অভিন্ন বোর্ডে প্রশ্ন হবে, অর্থাৎ মাদ্রাসা, জেনারেল এবং কারিগরি বোর্ডে একই ধরনের প্রশ্ন হবে। তাহলে প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ডাইজ হবে। সেক্ষেত্রে তোমাদের প্রপার বেসিকের জ্ঞান ছাড়া কিন্তু কোনো বিকল্প থাকবে না। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রি বেসিক সম্পর্কে, যা যা তোমাদের জানতেই হবে। আর ব্রেন অ্যাঙ্কর একাডেমি থেকে আমি শেহাব আছি তোমাদের সাথে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে দেখো আমরা শুরু করি। বেসিক কেমিস্ট্রি, যা যা জানতেই হবে। তো প্রথমে আমরা রসায়নের সংজ্ঞাটা আমরা শিখব, অর্থাৎ কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের সংজ্ঞাটা শিখব। দেখো সংজ্ঞা কি বলছে? পদার্থের গঠন, ধর্ম, সংযোজন, রূপান্তর ও এ পরিবর্তন প্রক্রিয়ায় শক্তির পরিবর্তন নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। তাহলে রসায়ন কাকে বলে যদি তোমাদের আসে তাহলে কি লিখবা তোমরা? যে পদার্থের গঠন, ধর্ম, সংযোজন, রূপান্তর ও এ রূপান্তর প্রক্রিয়ায় শক্তির পরিবর্তন নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। তাহলে রসায়ন এমন একটি বিজ্ঞান যেখানে পদার্থের গঠন, ধর্ম, সংযোজন, রূপান্তর এইসব নিয়ে আলোচনা হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে রসায়নের আলোচ্য বিষয় কয়টা পাইলাম? 5টা। এই যে দেখো আমি লিখে রাখছি যে রসায়নের আলোচ্য বিষয় 5টি। কি কি? পদার্থের গঠন তথা স্ট্রাকচার, পদার্থের ধর্ম বা প্রপার্টিজ, পদার্থের সংযোজন, পদার্থের রূপান্তর বা ট্রান্সফরমেশন এবং পদার্থের শক্তির পরিবর্তন বা এনার্জি চেঞ্জ। তো আমাদের যে রসায়ন আছে, এই রসায়নের পুরো রসায়ন জুড়ে এই 5টা বিষয়েরই আলোচনাগুলো আছে। তো তোমরা যদি খুব ভালো করে এগুলো মনোযোগ দিয়ে দেখো তাহলে বাকি বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আসি আমাদের পদার্থের গঠন। তাহলে দেখো এখানে কি আছে? পদার্থের গঠন বা স্ট্রাকচার। একটি পদার্থ কি কি দিয়ে তৈরি বা কিভাবে তৈরি হয়েছে সেই সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে পদার্থের গঠন অংশ। তাহলে পদার্থের গঠন অংশে আমরা কি কি আলোচনা পাবো? যে একটি পদার্থ কি দিয়ে এবং কিভাবে তৈরি হয়েছে। তাহলে দেখো জিনিসটা বোঝা গেল না। তো আমরা কয়েকটা উদাহরণ নিচ্ছি। প্রথমে দেখো আমরা নিচ্ছি H2O, এটাকে পানি বলে। তোমরা জানো, তোমরা এর আগে এটাকে দেখেছো, ক্লাস 6 থেকে তোমরা পড়ে আসতেছো যে এটা হচ্ছে পানি, পানির সংকেত হচ্ছে H2O। তো এখানে দেখো পানি, তো এই পানি কি কি দিয়ে তৈরি হয়েছে? 2টি H তথা হাইড্রোজেন প্লাস একটি অক্সিজেন। তাহলে কি কি দিয়ে তৈরি হলো? 2টি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন দিয়ে একটি পানির অণু তৈরি হলো। তো এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে সেগুলোকে বলা হয় পরমাণু। তো এর মধ্যে আমরা 3 ধরনের আলোচনা পাবো পদার্থের গঠনে। সেটা হচ্ছে পদার্থের অণু, পরমাণু এবং আয়ন সম্পর্কিত আলোচনা পাবো। পরবর্তীতে এগুলো আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তাহলে পানির মধ্যে কি আছে ভাইয়া? দেখো 2টা হাইড্রোজেন ও একটি অক্সিজেন। তারপরে নিচে আরেকটি আছে CO2, এর নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে দেখো তো এখানে কি আছে? একটি সি আছে আর সি কে বলে কার্বন, প্লাস 2টি অক্সিজেন আছে, 2টি ও আছে, এটাকে অক্সিজেন বলে। তো দেখো আমি এখানে কিছু মৌলের নাম এবং ভর আমি লিখে রাখছি। তো এগুলোকে বলে মৌল। এইটি একটি যৌগ, H2O, এটি একটি যৌগ। যৌগ কি? যেখানে এক বা একাধিক মৌল থাকে সেইটা হচ্ছে যৌগ। তাহলে এখানে দেখো ভাইয়া, যেখানে H আছে এবং O আছে, তাহলে H এবং O দেখো মৌল না, এখানে কিছু মৌল লিখে রাখছি। তাহলে এখানে H, এই যে এটা H, এই যে এটা O, তার মানে এরা মৌল। এই 2টা মৌল দিয়ে তৈরি হয়েছে একটা যৌগ। সুতরাং এই পানি একটা কিন্তু যৌগ। তাহলে এই পানিতে কি আছে? 2টা হাইড্রোজেন,
বা এইচ পরমাণু আছে এবং একটি অক্সিজেন পরমাণু আছে। ঠিক তেমনি কার্বন ডাই অক্সাইডে একটি কার্বন এবং দুইটি অক্সিজেন আছে। আর সোডিয়াম ক্লোরাইড বলে এটাকে NaCl, এটাকে বলে সোডিয়াম ক্লোরাইড। এখানে একটি Na অর্থাৎ সোডিয়াম এবং একটি Cl অর্থাৎ ক্লোরিন আছে। তেমনি H2SO4 এইটাকে বলে সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড কোথায় ব্যবহার করা হয়? তোমরা দেখবা যেগুলো পানির ব্যাটারি আছে, বড় বড় IPS এর ব্যাটারি বা অন্যান্য ব্যাটারি, এগুলোতে থাকে এই সালফিউরিক অ্যাসিড। তাহলে সেখানে দুইটি এইচ আছে অর্থাৎ হাইড্রোজেন, একটি সালফার আছে এবং 4টি অক্সিজেন আছে। তেমনি আমাদের আরেকটি যৌগ দেখো যে HCl, এটাকে বলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই HCl আমাদের পেটে তৈরি হয় আর এইটা খাদ্যকে ভাঙতে সাহায্য করে। আমাদের যে অ্যাসিডিটির প্রবলেম হয়, অ্যাসিডিটির প্রবলেমটা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্যই হয়। তারপরে দেখো ক্যালসিয়াম কার্বনেট, এইটাকে বলা হয় চুনাপাথর। তোমরা অনেকে চুনাপাথর এর নাম শুনেছো বা দেখেছো, এইটা হচ্ছে সেইটা ক্যালসিয়াম কার্বনেট। তো এখানে দেখো ভাইয়া কি আছে, তাহলে একটি ক্যালসিয়াম, তারপরে একটি কার্বন এবং 3টি O বা অক্সিজেন আছে। তাহলে এই যে কিছু মৌল আছে, এই মৌলগুলোই কিন্তু আমি এখানে লিখে রাখছি। তবে একটা কথা তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে প্রতিটা মৌলকে তো আমার চিনতে হবে, তাই না? তাহলে প্রতিটা মৌলকে চেনার জন্য একটা আইডেন্টিটি আছে। অর্থাৎ তোমাদের যেমন স্কুলে একটা নামের সাথে সাথে রোল নাম্বারটা আছে, যেমন কারো 1, কারো 2, কারো 10, এইরকম। সেই স্যার যখন তোমাকে ডাকবে তখন কিন্তু নাম না বলে সেই রুল দিয়ে ডাকে। কেন? কারণ নাম ধরে ডাকলে তোমার নামে হয়তো আরো 2-4 জন থাকতে পারে, কিন্তু তোমার রোল নাম্বার কিন্তু আর কারোর সাথেই মিল নেই। আছে কি? নেই। তেমনি এই যে কিছু কিছু মৌল আছে, এই মৌলগুলোর সবারই আইডি কার্ড আছে, অর্থাৎ তাদের নিজস্ব রুল নাম্বার আছে। যেমন হাইড্রোজেন, এ হচ্ছে ফার্স্ট বয়, অর্থাৎ এর রুল হচ্ছে 1। তারপরে কার্বন, এর হচ্ছে 6, অক্সিজেন এর 8, সোডিয়াম এর 11, সালফার এর 16, ক্লোরিন এর 17, ক্যালসিয়াম এর হচ্ছে 20। তাহলে যদি 20 বলে ডাকা হয় তাহলে সেইটা ক্যালসিয়ামই হবে, আর অন্য কোনো মৌল হবে না। তাহলে মৌলগুলোর প্রতি প্রায় কাছাকাছি হইতে পারে, কিন্তু এদের আইডেন্টিটি অর্থাৎ রোল নাম্বার যেটা, সেটা কখনোই কি হবে না, চেঞ্জ হবে না। আর এই রোল নাম্বারকে বলা হয় পারমাণবিক সংখ্যা। আর এই সাইডে ভর সংখ্যা, অর্থাৎ ওই হাইড্রোজেনের ভরটা কত, সেগুলো আমাদের এখানে লেখা আছে। তো আমরা এগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আজকে এতটুকুই তোমাদের শুধু বোঝার জন্য। তাহলে এবার দেখো ভাইয়া, আমাদের এই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে গেল যে পদার্থের গঠনাংশে কি, একটি পদার্থ কি কি দিয়ে তৈরি এবং কিভাবে তৈরি, সেইটা নিয়ে আলোচনা করা হয়। এরপর আসি আমরা পদার্থের ধর্ম বা প্রপার্টিস। তাহলে প্রপার্টিস ব্যাপারটা কি বা ধর্ম ব্যাপারটা কি, যে পদার্থের বিশেষ বৈশিষ্ট্য এবং তার আচরণ, এগুলোই হচ্ছে প্রপার্টিস। যেমন লোহা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। তোমরা দেখেছো যে একটা লোহার কাছে যদি একটা চুম্বক নিয়ে আসা হয় বা একটা চুম্বকের কাছে যদি একটা লোহা নিয়ে আসা হয়, তাহলে কিন্তু লোহাটা চুম্বকে আটকে যায়, তাই যায় না? তাহলে এইটা তার একটা বিশেষ ধর্ম বা এইটা তার একটা আচরণ। তাহলে এইটাকে তুমি কি বলতে পারো, ওই লোহা একটি মৌল, ওই মৌলের কি বিশেষ বৈশিষ্ট্য, সেটা কি চুম্বক পেলে তাতে আকর্ষণ করে। চিনি ও লবণ পানিতে দ্রবীভূত হয়। তোমরা দেখবা যে পানির মধ্যে যদি তুমি চিনি দাও অথবা লবণ দাও, দিলে দেখবা পানিতে ওটা দ্রবীভূত হয়ে গেছে। দ্রবীভূত হওয়া মানে কি, পানিতে ওটা একদম গলে যায় এবং পানির যে কালারটা আছে সেটাকে খুব একটা বেশি পার্থক্যের সৃষ্টি করে না, মানে প্রায় স্বচ্ছই দেখায়। তাহলে এই চিনি ও লবণ পানিতে দ্রবীভূত হইতে পারে, এইটা তার একটা কি, এইটা তার একটা বৈশিষ্ট্য বা এইটা তার একটা প্রপার্টিস। আবার তোমরা দেখবা তেল পানিতে ভাসে। তেল পানিতে ভাসে কেন? কারণ তেল এবং পানি এই দুইটা ভিন্ন ধরনের যৌগ। একটি আয়নিক যৌগ, অপরটি হচ্ছে তেল এবং পানি, একটি আয়নিক এবং আরেকটি সমযোজী। এইরকম অক্সিজেন দহনে সাহায্য করে, অক্সিজেন ছাড়া তুমি কোথাও আগুন জ্বালাইতে পারবে না। তারপরে মোমবাতি তাপ ও আলো তৈরি করে। এগুলোই হচ্ছে পদার্থের ধর্ম বা প্রপার্টিস। এরপর আসি পদার্থের সংযোজন।
কোনো একটি পদার্থে তার মৌলিক উপাদান তথা মৌলসমূহ কোনটি কত পরিমাণে আছে সেইটাই হচ্ছে পদার্থের সংযোজন। ইংরেজিতে এটাকে বলে কম্পোজিশন। যেমন একটি উদাহরণ নিই আমরা ভাইয়া, দেখো তোমরা একটু খেয়াল করো। প্রথমেই যেটা আমরা দেখছিলাম কি H2O, এইটাকে কি বলছি আমরা? পানি বলছি। তো এই পানি আগে আমি ভরটা বের করে নেব যে এই পানির মোট ভরটা কত। তার আগে আমি দেখব যে পানিতে কে কে আছে। পানিতে কে কে আছে ভাইয়া? দেখো হাইড্রোজেন আছে না? হাইড্রোজেন কয়টা আছে? 2টা। আর অক্সিজেন আছে না? অক্সিজেন কয়টা আছে? 1টা আছে। তার মানে সর্বসাকল্যে এখানে পরমাণু আছে 2 আর 1-এ 3টি পরমাণু দিয়ে একটি যৌগ গঠন হয়েছে। তো এখানে আমাদের হাইড্রোজেনের ভর কত ভাইয়া? দেখো হাইড্রোজেনের ভর কত? মনে করো যে হাইড্রোজেনের ভর হচ্ছে 1 কেজি। তাহলে এগুলো সব কেজিতেই চিন্তা করো। তাহলে কার্বনের 12 কেজি, অক্সিজেনের 16 কেজি, সোডিয়ামের 23 কেজি, সালফারের 32 কেজি, ক্লোরিন 35.5 কেজি এবং ক্যালসিয়াম 40 কেজি। কিন্তু এখানে আমরা কেজি নয়, আমরা গ্রামে এটাকে আমরা বলবো। মৌলের ক্ষেত্রে গ্রামে বলতে হয়। আর আমরা দেখো আমাদের ভরগুলো কিন্তু কেজিতে বলি। তাহলে এগুলো হচ্ছে গ্রাম। তাহলে হাইড্রোজেনের ভর কত ভাইয়া? দেখো তো, হাইড্রোজেন আছে 2টা কিন্তু হাইড্রোজেনের ভর হচ্ছে 1। তাহলে 1 গুণন 2। আর এখানে অক্সিজেনের কত ভাইয়া? দেখো অক্সিজেনের হচ্ছে 16। তাহলে 16 আর অক্সিজেন আছে কয়টা? 1টা। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 আর এখানে পাচ্ছি 16। এই 2টা যদি আমরা যোগ করি কত পাবো ভাইয়া? 18 পাবো। তাহলে আমি এখন বলতে পারি যে এই যে পানি নামক যে একটি যৌগ আছে, এই যৌগ বা H2A এর ভর হচ্ছে 18 গ্রাম। তো 18 গ্রাম পানি, এইটাকে বলা হয় 1 ইউনিট পানি বা 1 মোল পানি। তো আমরা মোল সম্পর্ক পরবর্তীতে জানবো, চিন্তা নেই। তো এতটুকু এখন মনে রাখলেই তোমাদের হচ্ছে। তাহলে পানির ভর কত ভাইয়া? 18 গ্রাম। এখন এই যে 18 গ্রাম পানি আছে এর মধ্যে 2জন আছে তো, তাই না? হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে এর মধ্যে হাইড্রোজেন কত পার্সেন্ট এবং অক্সিজেন কত পার্সেন্ট আছে সেইটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো আমি ধরে নিলাম যে 18 গ্রাম পানি। তাহলে 18 গ্রাম পানি H2O তে হাইড্রোজেন, মানে হাইড্রোজেন আছে কত গ্রাম ভাইয়া? দেখো হাইড্রোজেন 2 গ্রাম। অতএব 1 গ্রাম পানিতে হাইড্রোজেন কত থাকতে পারে? এটাকে যদি আমি শতকরায় বের করি তাহলে কত হবে দেখো। আচ্ছা, তারপর অতএব 100 গ্রাম অর্থাৎ শতকরা 100-তে কত এইটা আমি বের করতে চাচ্ছি। তাহলে 2 গুণন 100 বাই হচ্ছে 18। কেন পার্সেন্ট? এই যে 100 গ্রাম দিলাম তাই শতাংশ। তাহলে এখানে আমাদের হাইড্রোজেন আছে 11.11%। তাহলে বাকি অক্সিজেন কত পার্সেন্ট আছে? অক্সিজেন থাকবে 100 থেকে আমরা বিয়োগ করে দেব 11.11%, এটাকে বিয়োগ করে দেব। তাহলে দেখো আমরা পাবো হচ্ছে কত? 89.99 পাবো, 99% বা সামথিং এরকম পাবো। এইটাই হচ্ছে আমাদের পানিতে থাকা হাইড্রোজেন এবং অক্সিজেনের সংযুক্তি বা সংযোজন। এইটাই হচ্ছে কোনো একটি পদার্থের তার মৌলিক উপাদান তথা মৌলসমূহের কোনটি কত পরিমাণে আছে। তার মানে আমি বলতে পারি যে পানি নামক যে যৌগটা আছে সেই যৌগে হাইড্রোজেন আছে 11.11% এবং অক্সিজেন আছে 89.99%। তাহলে দেখো ভাইয়া আমি যেভাবে বের করছি এইভাবে কি পরেরটা বের করা যাবে না? অক্সিজেনেরটা তোমরা বের করতে পারবে না? যে 18 গ্রাম পানিতে অক্সিজেন আছে কত গ্রাম ভাইয়া? অক্সিজেন আছে এখানে দেখো অক্সিজেনের ভর কত? 16। তো আমাদের এখানে হবে কত? 16 গ্রাম। তাহলে 1 গ্রামে কত? 16/18 হবে। আর 100 গ্রামে কত? তাহলে 16 গুণন 100 বাই হচ্ছে 18 হবে। এইভাবে এই যে কয়েকটা মূল যৌগ আছে, কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম কার্বনেট, এই প্রত্যেকটা যৌগের কি বের করা যাবে না ভাইয়া? এইটা তোমাদের কাজ থাকবে, অর্থাৎ তোমরা এটা ট্রাই করবা, ট্রাই করে কমেন্ট করবা যে তোমরা পেরেছো কিনা। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো পদার্থের রূপান্তর, ট্রান্সফরমেশন। যখন একটি পদার্থ সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে অন্য একটি পদার্থে রূপান্তরিত হয় তাই পদার্থের রূপান্তর। যেমন লোহায় মরিচা করা, তোমরা কি দেখছো
যে লোহা অনেক দিন রাখলে সেখানে জং ধরে, আমরা জং বলি না, এইটাকে বলে মরিচা। রসায়নের ভাষায় এটাকে মরিচা বলে। তাহলে এইটা একটা পরিবর্তন, এটা কিন্তু সহজে পড়ে না, অনেক দিন সময় নেয়, দীর্ঘদিনের প্রসেস। কাঠ পোড়ালে আমরা ছাই বা ধোঁয়া পাই বা ধোঁয়া তৈরি হয়, এইটা হচ্ছে কাঠ থেকে আমাদের ছাই বা ধোঁয়া তৈরি হয়। তাহলে কাঠ ভিন্ন উপাদানে পরিবর্তিত হয়ে যায়। দুধ থেকে আমরা টক দই পাই এবং হাইড্রোজেন ও অক্সিজেন, এই তো ভাইয়া দেখো আমাদের এখানে অক্সিজেন আর হাইড্রোজেন আছে না, পানি তৈরি হয়েছে। তাহলে এই অক্সিজেন এবং হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে পানি পাচ্ছি। তাহলে এগুলো সম্পূর্ণরূপে রূপান্তর। কেন? কারণ হাইড্রোজেন এবং অক্সিজেন এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ, কিন্তু আমরা যখন পানি পাচ্ছি তখন পানিটা তরল পদার্থ। তাহলে দেখো এইটা কি পরিবর্তন হয়ে যায়নি ভাইয়া? একদম ভিন্ন রূপে সম্পূর্ণ অন্যরকম একটা পদার্থের রূপ দান করেনি। কারণ যেখানে দুইটা গ্যাস ছিল সেখানে সেটা পরিবর্তন হয়ে হয়েছে তরল, তাহলে পরিবর্তন হয়ে গেল। তেমনি মম থেকে কার্বন ডাইঅক্সাইড ও তাপ, তাহলে এগুলোই হচ্ছে আমাদের পদার্থের রূপান্তর প্রক্রিয়া বা ট্রান্সফরমেশন। এরপরে আসো শক্তির পরিবর্তন। তাহলে শক্তির যে পরিবর্তনটা আছে, শক্তির পরিবর্তনটা এখন তোমাদের বুঝে আসবে না, এইটা আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা কি দেখলাম? রসায়নের সংজ্ঞা দেখলাম, রসায়নের আলোচ্য বিষয় দেখলাম, তারপরে সেগুলোকে আমরা বর্ণনা করে বোঝার চেষ্টা করলাম। তো তোমরা এর পরবর্তীতে আমি একটি উদাহরণ দিয়ে পুরো বিষয়টাকে আরো বেশি পরিষ্কার করার চেষ্টা করছি। তো এবার দেখো সবগুলোর একসাথে একটা উদাহরণ দেখি আমরা, তাহলে আমাদের সবচেয়ে ভালো বোঝা যাবে। মোমবাতি জ্বালানো। এই যে দেখো আমাদের একটা মোমবাতির চিত্র আঁকানো আছে। তাহলে দেখো মোমবাতি যখন আমরা জ্বালাই তখন এইরকম একটু পরে গলে যায় না, আমরা দেখতে পাই ওটা গলে গলে নিচের দিকে আসতেছে। তো এই যে মোমবাতি একটা হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন কি? হাইড্রোজেন ও কার্বনের যৌগ। অর্থাৎ এখানে যার রুলটা এক, এই যে 1 নাম্বার আর এই যে তোমার কার্বন 6 নাম্বার, এই দুইটা মৌল দিয়ে গঠিত হয়েছে মোমবাতি। তো এখানে প্রথমে গঠন, মোমবাতির গঠন কি? কার্বন এবং হাইড্রোজেন দিয়ে। তাহলে এই যে কার্বন এবং হাইড্রোজেন, এইটা তার হচ্ছে গঠন। সংযোজন হচ্ছে এখানে হাইড্রোজেন এবং কার্বন আছে। কত পার্সেন্ট আছে এটা আমরা এখানে লিখিনি, কারণ মোমবাতির নিজস্ব কোনো সংকেত নেই। তাহলে ধর্ম কি? গলে যায় এবং জ্বলে। দেখো এই গলে যাচ্ছে এবং জ্বলতেছে, আমাদেরকে আলো দিচ্ছে। তো রূপান্তর কি? এই জায়গাতে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প তৈরি হয়। এই মোম যখন গলে যায় তখন এই যে এখান থেকে যে মানে ওপরের যে অংশটা তৈরি হয় সেখানে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প থাকে। আর শক্তির পরিবর্তন, এখান থেকে আমরা কি পাই? তাপ পাই, আলো পাই। মোমবাতি জ্বালাইলে কি আমাদের তাপ লাগে না আঙ্গুলে? যদি আমরা আঙ্গুল দিয়ে তাপ পাবো না আমরা, তাহলে সেটা হচ্ছে তাপ। আর আমরা মোমবাতি কেন জ্বালাই? আলোর জন্য। তাহলে এই যে তাপ এবং আলো উৎপন্ন হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা সাথেই থাকো ব্র্যান্ড অ্যাঙ্কর একাডেমি এবং শেখো শিকড় থেকে।